আমি কবরস্থানের উপর শুয়ে থাকতাম। তার মানে ক্ষতি মানে কি, তাদের এক এক করে মার্ডার করত। তুমি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে যাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। ওটা মায়াজাল তো। মায়া দেবীর আবির্ভাব হয় ওখানে, শিব আর গণেশ দিয়ে তন্ত্র হয়। শিব তো মেন তন্ত্রের উৎপত্তি, আর গণেশও আছে তন্ত্রের উৎপত্তি, পার্বতীও আছে, পার্বতী মায়ের রূপে ওখানে বিরাজমান। তুমি চিন্তা করতে পারবে না, ওখানে বান মারাটা কোনো ব্যাপার না। দৃষ্টিবান, বেদবান, আকর্ষণ বান, মানে তোমার সঙ্গে আমি কথা বলছি, আমাকে বান মেরে দিল চোখে চোখে। মানে আকর্ষণ দিয়ে তারা বান মেরে দিতে পারে, আকর্ষণ বান। দশমহাবিদ্যার তন্ত্র মন্ত্র যন্ত্র, যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকার মতো বইয়ের লেখিকা ভৈরবী পূর্বশ্রীদি আজ আমাদের সাথে দুটো এপিসোড শ্যুট করেছেন। আমরা বান মারা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের বান যেগুলো হয়, এবং কথা বলেছি মায়াংয়ের মতো একটি জায়গা যেটি ভারতবর্ষের মধ্যে একটি অলৌকিক জায়গা বলে গণ্য করা হয়। ইউটিউবে খুব কম সংখ্যক তথ্য অ্যাভেলেবেল রয়েছে। তিনি সেই জায়গায় গিয়েছেন এবং সেই জায়গার সম্পর্কে উপলব্ধি করেছেন। এছাড়াও সেকেন্ড এপিসোডে যেখানে আমরা শ্যুট করেছি তার জীবনের 25 বছরের তান্ত্রিক উপলব্ধি, কিছু ভৌতিক উপলব্ধি এবং তার জীবনে তিনি যে ঘটনাগুলো দেখেছেন সেগুলো নিয়ে একটি ডিটেলস এপিসোড। প্রথম এপিসোডে বানমারা মায়াং নিয়ে কথা বলা হয়েছে এবং দ্বিতীয় এপিসোডে কথা বলা হয়েছে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। এপিসোড দুটি দেখতে ভুলবেন না, শুধুমাত্র এসএসএনই কনভোজে স্পেশাল আপনাদের জন্য। দিদি নমস্কার, কেমন আছো? প্রথমেই ভালো আছি, তুমি কেমন আছো বলো ভাই? ভালো আছি। তুমি রিসেন্টলি বোধহয় মায়াং ঘুরতে গিয়েছিলে? না, আমি গেছিলাম মা কামাখ্যার কাছে। আচ্ছা। এবং সেখান থেকে আমার ইচ্ছে ছিল একটু মায়াঙে যাব কিছু সন্ধানের জন্য, কারণ আমাদের তন্ত্রক্রিয়ায় মায়াংটা একটা জাদুটোনার জায়গা। মানে আমি প্রথমেই ওখানেই আসছিলাম যে মায়াং কিন্তু আমরা যতটুকু শুনেছি আমি, যে ওটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট অলৌকিক প্লেস বলা হয়, মানে সবচেয়ে অলৌকিক জায়গা বা তোমার জাদুটোনার জন্যই বিখ্যাত, এবং গভর্নমেন্ট নাকি কিছু জিনিস ব্যান করেছে আমি যেটুকু শুনেছি। মানে কেন, মানে তুমি গিয়েছো, এবার তুমি বলো। দেখো, প্রথমে উদ্দেশ্যটা ছিল মা কামাখ্যার কাছে গিয়ে আমার জীবনটা, মানে বৈশাখ মাস থেকে শুরু হবে, বছরটা যাতে খুব সুন্দর হয়, মা কামাখ্যার চরণে নিবেদন করা নিজেকে। কারণ এই তন্ত্র নিয়ে কাজ করি তো, তন্ত্র অ্যাস্ট্রোলজি এই নিয়ে কাজ করে থাকি, তো আমাদের কাজগুলো একটু জটিল টাইপের হয়। প্রত্যেকটা মানুষের বিভিন্ন বিপদের সম্মুখীন হয় তারা, এবং তাদের আমরা কি করি, তাদের প্রোটেকশন ব্যবহার করি, তাদের দিই, যাতে সেই প্রোটেকশন নিয়ে তারা যাতে সুন্দরভাবে নিজের জীবনটাকে তৈরি করতে পারে। তাই জন্য আমাদের কিছু কিছু দরকার হয়। তো মায়ের দর্শনটা তো খুবই দরকার। মায়ের স্পর্শ পেলে আমরা এনার্জি পাই, এটা হচ্ছে এনার্জি নেওয়ার জন্য মায়ের কাছে যাওয়া হয়। তো এনার্জিটা পেলাম এবং মায়াং গেলাম। মায়াং একটা জায়গা যেটা শব্দটা মায়াং থেকে মা থেকে শব্দটা এসছে মায়াং। তো মায়াংয়ের গল্পটা অনেক বড়, এবং মায়াং এক সময় এত জাদুটোনার ব্যাপার ছিল মায়াংয়ে, মানে মহিলারা, বিশেষ করে মহিলারা পুরুষদের কবজা করে রাখত। কীরকম? মানে তাদের মায়া জালে তারা মায়া বিছিয়ে রাখত, এমন মায়া, তারা মায়া জালে ওখানে মহিলা সংখ্যক বেশি থাকতো। পুরুষ সংখ্যকরা যদি কোনো ফাঁদে পা দিয়ে দিলই, তারা ওখানে ওই ফাঁদে আর সে বুলবুলিয়া হয়ে যাবে, সে আর কোনো দিন সে আর বাড়ি ফিরে যাবে না। মহিলা তাদের কবজা করে রাখতো। এই জন্যই সবাই বলে থাকে মায়াঙে গেলে নাকি ছাগল হয়ে যায় পুরুষরা। ছাগল না, প্রেমের জালে ফাঁসিয়ে দিত। সেটা হচ্ছে ওখানে এখনো পর্যন্ত তুমি মায়াঙে দেখতে পাবে মায়াজাল কাকে বলে।
তারপরে মায়াঙে এই যে জাল বিছানো এরকম গাছও আছে। মানে কি ধরনের জাদুটোনা হয় ওখানে, মানে যেটা ওখানে বাকি ভারতবর্ষের থেকে আলাদা? আলাদা পশু পাখিদের নিয়ে জাদুটোনা হয়। তারপরে পশু পাখিদের কেটে কোন কোন অঙ্গে দিলে পশু পাখির অঙ্গ থেকে তুমি গলায় ধারণ করলে কোনো, যেমন গন্ডারকে প্রতি মাসে মাসে অমাবস্যাতে গন্ডারকে মারা হয়। এখনো পর্যন্ত লুকিয়ে লুকিয়ে এই কাজগুলো হয়ে যাচ্ছে মায়াঙে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট এটা, এই জাদুটোনার ব্যাপারটা, তুমি যদি মায়াং মিউজিয়ামে যাও তুমি দেখতে পাবে সব কিছু, দাঁত, হাতির দাঁতের নখ, তারপরে হাতির দাঁত, তারপরে বাঘের দাঁত, বাঘের যে চামড়া, এই সবগুলো দিয়ে, তারপরে বেড়ালের বাদুর, বেড়াল, এদের সব ছবিগুলো রয়েছে ওখানে, তাদের বিভিন্ন প্রকারের তাদের জিনিসগুলো রয়েছে ওখানে। এছাড়া রয়েছে ওখানে বিভিন্ন ধরনের গাছের, ওরা তখন লিখতো, খাতা কলম ছিল না তো, তারা কলমে যে বানানো কলম, ওই কলমে তারা লিখতো হচ্ছে কি বলে, গাছের পাতায় মন্ত্র লিখত, গুপ্ত মন্ত্র, সেইগুলো রয়েছে। এই মন্ত্রের দ্বারা তারা এবং তন্ত্রের মায়াজালের দ্বারা, এবং তারা কি করত, এক একজনকে এইভাবে কবজা করে তাকে দাস, পুরুষদের দাস হিসাবে রেখে দিত, দাস করে। এবং পুরুষরা ওখানকার দেখবে মণিপুর, নাগাল্যান্ড, তারপরে আসাম চত্বরগুলো, ওখানে দেখবে সব নারীরা কর্মঠ, পুরুষরা কিন্তু গৃহেই, তারা গৃহী কাজকর্ম করে, ঘরে কাজকর্ম করে, ঘরে বাসন মাজা থেকে, কাপড় কাচা থেকে, বাচ্চা দেখা থেকে, স্কুলে নিয়ে আসা থেকে, সব কিন্তু পুরুষ। ওখানে নারী শাসিত রাজ্য বলতে পারো। ওখানে আরও দেখার জিনিস আছে। মায়াং একটা, ওখানে গুপ্ত মায়াং বলে জায়গা আছে, এখনো পর্যন্ত আছে। রাজাদের আমলের মায়াং ছিল, রাজমায়াং, মানে রাজাদের আমলে মায়াং ছিল। রাজাদের সঙ্গে এই জাদুটোনা মায়াংয়ে যুদ্ধ হয়েছিল, রাজা হেরে গেছিল। ইংরেজরা এসছিল, ইংরেজদের পর্যন্ত পরাজিত করেছিল তারা, ইংরেজদেরও কবজা করেছিল মায়াংয়ে জাদুটোনা দিয়ে। ইংরেজদের তারা করার পরে ইংরেজরা পর্যন্ত তাদের দাসত্বগিরি করেছে। তাহলে বুঝতে পারছো তাদের কত বড় শক্তিশালী মায়াং। এই মায়াংয়ের এই জাদুটোনা এত প্রখর হয়ে গেছিল, তা মানুষদের ক্ষতি করা শুরু করে দিয়েছে। তার মানে ক্ষতি মানে কি, তাদের এক এক করে মার্ডার করত। তুমি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে যাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, তুমি এইখানেই বন্দি থাকবে, তুমি যদি না যেতে চাও, যদি ইচ্ছার বিরুদ্ধে যাও, তাহলে তুমি এখানে মৃত হবে। তুমি ওখানে এখনো পর্যন্ত বলতে গেলে এখনো পর্যন্ত লোকে কাঁপে, ভয় পায়, বেশি দূর নিয়ে যেতে চায় না। আমার যে ড্রাইভারটা ছিলেন, মানে আমি যখনই কামাখ্যা যাই, উনি প্রকাশ বলে ড্রাইভার, উনি গাড়ির নিজস্ব গাড়ি, সে নিয়ে চলে আসে আমাকে নিয়ে সব জায়গায়। সে বলে, দিদি আমি অত দূর যাব না। আমি তো যাব, কারণ আমার তো যাওয়ার ইচ্ছা আছে গুপ্ত মায়াং দেখার। তোমার কিছু হবে না, আমি প্রোটেকশন, আমি আছি, তুমি শুধু আমাকে কান্ডারি হিসাবে তুমি নিয়ে চলো। তুমি গুপ্ত মায়াঙে গেলে তুমি বিশ্বাস করবে না, পাহাড়ে উঠবে, ওটা মায়াজাল তো, মায়া দেবীর আবির্ভাব হয় ওখানে। শিব আর গণেশ দিয়ে তন্ত্র হয়। শিব তো মেন তন্ত্রের উৎপত্তি, আর গণেশও আছে তন্ত্রের উৎপত্তি, পার্বতীও আছে, পার্বতী মায়ের রূপে ওখানে বিরাজমান। আর ওখানে মায়ের জনিপীঠ কামাখ্যা তন্ত্র বলা হয়। পুরো অঞ্চলটা হচ্ছে রহস্যময়। ওখানে বহু সাধু, ভৈরবী এরা আসেন, এবং দূর দূরান্ত থেকে তারা এইগুলোকে উপলব্ধি করতে আসেন এবং কিছু শিক্ষা অর্জন করতে আসেন।
একে অপরের কাছে থেকে কিছু জিনিস সংগ্রহ করতে আসেন, দেখতে আসেন। তুমি চিন্তা করতে পারবে না ওখানে বান মারাটা কোনো ব্যাপার না। দৃষ্টিবান, বেদবান, আকর্ষণ বান, মানে তোমার সঙ্গে আমি কথা বলছি আমাকে বান মেরে দিল চোখে চোখে, মানে আকর্ষণ দিয়ে তারা বান মেরে দিতে পারে, আকর্ষণ বান। বিপরীতভাবে তোমাকে যদি কবজা, তুমি যদি শক্ত হালে নিজেকে না ধরো, তাহলে তোমাকে ওরা কথার দ্বারা পেঁচিয়ে দেবে। তোমার শক্তিশালী, তোমার বল হতে হবে। কারণ দেখো, আমি তো দীর্ঘদিন শ্মশানে কাজ করেছি এবং আমাকে অত সহজে কেউ কাতর করতে পারবে না। না মানে এটা কি মায়াঙের সাধারণ মানুষরা এরকম না, যাদের মধ্যে এই প্র্যাকটিসেসগুলো রয়েছে? এটা সবার কথাই বলছেন না যে? সাধারণ মানুষ তো এখন তো ইয়াং জেনারেশন, তারা পাল্টে গেছে, তারা এই শিক্ষাটা নিতে চায় না। তারা কেন শিক্ষাটা নেবে? এটা তো কঠিন শিক্ষা। তখনকার দিনে মানুষরা অশিক্ষিত ছিল, যেটুকু বিদ্যা ছিল অল্প বিদ্যা। এমনিতেই কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যায় কী করে? আর তোদের কাজকর্ম ছিল না, শয়তানের মস্তিষ্ক। তোমার যখন কাজকর্ম না থাকে তখন কি বাসা দেয়? শয়তান। মানুষের ভেতরে একটা ভগবান থাকে, একটা শয়তান থাকে। কারণ গাছগাছড়া থেকেই মানুষের উপকার হয়, আর গাছগাছড়া থেকে মানুষের ক্ষতিও হয়। এক একটা গাছের মধ্যে যে শিকড় বাকড়গুলো আছে, সেই শিকড় বাকড় দিয়ে তোমাকে যেমন উপকার করা যায়, আবার শিকড় বাকড় দিয়ে তোমাকে বানও মারা যায়। তুমি বান প্রসঙ্গে মানে দুটো বানের কথা বললে, দৃষ্টিবান আর আকর্ষণ বান, এইটাকে একটু এক্সপ্লেন করে দাও। আকর্ষণ মান মিন্স তোমাকে কারোর পছন্দ হয়েছে, কোনো নারীর, তুমি যখন ওখানে গেছো, সে নারী তোমাকে দেখে ফিদা হয়ে গেছে। এবার ফিদা হয়ে গেলে তোমাকে বশীকরণ বা আকর্ষণ দিয়ে আকর্ষণ করতে হবে তোমাকে। তো আকর্ষণ করতে গেলে তোমাকে তো মায়াজালে ফেলতে হবে, মায়াজাল ফেলতে গেলে তোমাকে বান মারতে হবে, সেটাকে বলা হয় আকর্ষণ বান। সে আকর্ষণ বানটা যেই মারবে, তুমি তখন তার কথায় উঠবে বসবে, তোমাকে দিয়ে সব রকম কাজও করিয়ে নেবে, এবং এমনকি সেক্সুয়াল পর্যন্ত কাজ করিয়ে নেবে। ওইখানে ব্যাপারটা হচ্ছে, তন্ত্র মানেই যে সেক্সুয়াল সেটা নয়। তন্ত্রের আকারে যারা সেক্সুয়াল ব্যাপারটা করে, এই মায়াঙে আমি যেটা দেখেছি সেক্সুয়াল ব্যাপারটা এখানে, কারণ ওখানে নারীরা পুরুষ সংখ্যা কম। আচ্ছা, ব্যাপারটা তুমি জেনে নাও, পুরুষ সংখ্যা কম আর নারীরা খুব সুন্দর হয়, এত সুন্দর দেখতে হয়। তুমি এইটা কিন্তু চীনটা কিন্তু আমি কিন্তু আবিষ্কার করেছি, ওখান থেকে চীনটা খুব কাছে। চীনের পরীরা, আমার মনে হয় চীন দেশের পরীরা ওখানে আসে কিছু কিছু। আমার আবিষ্কার, আমি জানি না এটা বাস্তবে, সেটা আজ পর্যন্ত শুনিনি। আমি ফিল করেছি অ্যাঞ্জেল, যেটা ওদের মুখে শোনা ছিল। এখানে পরীরা বাস করত, প্রচুর পরী, মানে এত পরী, মানে পরীদের মানে আকাঙ্ক্ষা সেক্সুয়াল ব্যাপারটা ছিল। তারা পুরুষদের ব্যবহার করত, দিনে তারা কর্ম যা কিছু করত, তারপরে তারা নাচ গান করত, কাজকর্ম করত, এবং রাতে যে পুরুষকে তাদের পছন্দ হতো সেক্সুয়ালের আকারে তারা সেই পুরুষকে ব্যবহার করত, এবং এই জন্য বলা হতো বকরি বানিয়ে দিত, তারপরে বকরির বলি দিত, মানে তোমার কাজ শেষ, এবার তুমি যাও। মানে এটা বলি দেওয়া মানে কি? বলি দেওয়া, মেরে ফেলা, নরবলি হতো তো। ওকে, ওখানে নরবলির ব্যাপারটা ওখানে মারাত্মক ছিল। এখন রয়েছে? এখন নরবলিটা নেই, এখন সরকার থেকে তো বলি জিনিসটাই মোটামুটি ওখানটা ব্যান্ড করে দিয়েছে না। ওখানে গুপ্ত মায়াঙে তুমি যদি যাও, এখনও গুপ্ত মায়াং থেকে আরও বড় মায়াং আছে ভেতরে, পাহাড়ের ওপরে মায়াজালের আছে, সেখানে তুমি যদি যাও, সেখানে আগে পৌঁছো, তার আগে তুমি তো ভুলভুলিয়ার মধ্যে পৌঁছে যাবে। ভুলভুলিয়া হচ্ছে তুমি যত দূরই যাও না কেন, তোমাকে আবার সেই জায়গায় পৌঁছে আসে। তুমি মনে করো একটা তুমি শিকড় বেঁধে দিলে, বা তুমি তোমার একটা বেল্ট বেঁধে দিয়ে গেলে, যে আমি এখান দিয়ে শুরু করলাম, এবার যাত্রা শুরু করছি, এবার যাচ্ছি,
রওনা দিচ্ছি, যে রওনা দিলে বেশি দূর গিয়ে পৌঁছলে 2 কিলোমিটার 3 কিলোমিটার, আবার যখন আরও মনে হলো আমি অনেকটা এসে গেছি, তখন তুমি দেখলে তুমি যেখানে একটা হেয়ার ব্যান্ড বা কিছু বেঁধেছো সেখানেই আবার পৌঁছে গেছো। মানে তুমি গিয়ে তোমার মনে হচ্ছে তুমি পৌঁছেছো, কিন্তু তুমি যেতে পারছো না। সে এরকমভাবে ওটা হচ্ছে মায়া। আর এমনিতেই তুমি ভালো করে জানো আমাদের শরীরে মায়া মোহ তো থাকেই, মোহ তো ব্যাপারটা তো নিয়েই থাকে। আর অ্যাঞ্জেল যেগুলো আমরা অ্যাঞ্জেল যাকে বলি পরী, এখনো পর্যন্ত পরীরা আছে, নেই, বিলুপ্ত হয়নি আমার যা মনে হয়। কারণ অনেকের কাছে অনেক কিছু খবর পেয়েছি, অনেকে এই অনুসন্ধান করবার জন্য অনেকে গেছে, ওই জায়গায় তারা আর ফিরে আসেনি। এটা হচ্ছে আকর্ষণ মানের কথা। এরপর তুমি কি বলছো বলো? দৃষ্টিবান। দৃষ্টিবান, দৃষ্টি। আমি চোখ দিয়ে তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছি, তোমার দিকে তাকিয়ে থাকে তোমার শরীরকে পর্যবেক্ষণ করছি, এবং তোমার মধ্যে যে জিনিসগুলো রয়েছে ভালো মন্দ খারাপ, আই উইল অ্যাকসেপ্ট, মানে আমি সেগুলো নিয়ে নিলাম এবং তোমাকে আমার দৃষ্টির দ্বারা তোমার ক্ষতি করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে দৃষ্টিবান। যারা ক্ষতি করে তারা দৃষ্টিবানটাকে খুব প্রয়োগ করে। যেমন নজরবন্দি। একটা বাচ্চা শিশু জন্মাবার পরে তাকে সবাই বলল যে কি সুন্দর। বাচ্চাটা জন্মাবার পর কিছুদিন পরে তারা অসুস্থ হয়ে পড়ল। এই যে তার দৃষ্টিটা ভালো না, তার মধ্যে দৃষ্টিবানের লক্ষণ আছে। বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, সে আর বাড়ছে না, ওই জায়গাটায় আটকে থাকছে। ওদের বক্তব্য হচ্ছে এমন শিশু যারা নড়ে না, চড়ে না, বসে না, মানে দৌরত্ববানা থাকে, তাদের মধ্যে কোনো আত্মা বাস করে, তারা এখনো পর্যন্ত তাদের সুস্থ করে দিতে পারে ওই একটা চামড়া, গন্ডারের চামড়া, যেটাকে মারা হয় অমাবস্যার দিনে, ওই চামড়াটা যদি 1 ইঞ্চি গলায় যদি ঝুলিয়ে দেওয়া যায়, বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, ওদের পশু পাখি, পায়রার পালক দিয়ে ওরা অনেক কিছু মায়াজালের ব্যাপার করে, মানে এই সব টুকটাক করে। তারপরে কারুর জমি জমা নষ্ট করতে গেলে তারা বিভিন্ন ধরনের ওষুধ বানায়। ওষুধটা হচ্ছে গাছগাছালি থেকে, সেই গাছগাছালি থেকে তোমাকে এমন দিল, তোমার জমিতে ফেললো, সে তোমার জমি আর ফসল হলো না, তার মানে ক্ষতি হয়ে গেল। এরকম বহু দূর থেকে অনেক লোক এখনো পর্যন্ত ওখানে যায়, ট্রিটমেন্ট করাতে যায়। ট্রিটমেন্ট মিন্স হচ্ছে কারুর শরীরে কেউ ক্ষতি করেছে, ঠিক করাতে যায় বহু লোক। এবং পিঠে ব্যথা, তারা থালা দিয়ে পিঠের ব্যথা কমায়, হাতে পায়ে ব্যথা, পিঠে ব্যথা, গাঁট ব্যথা। তোমার আজ পর্যন্ত কোনো জায়গায় মনে করো তোমার অপারেশন করার দরকার আছে, ওখানে গেলে তোমার অপারেশন করার দরকার পড়বে না। ওরা একরকমভাবে সিস্টেমেটিকভাবে তারা তা করে দিয়ে থাকে। আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে, তুমি হয়তো আমার সাথে বলছিল এই ব্যাপারটা নিয়ে, মানে মুসলিম তন্ত্র বা এই জিনের একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে বলছিল, হয়তো সেটা যদি একটু বলো। দেখো, মুসলিম তন্ত্র, জিন, এইগুলো মায়াঙেও রয়েছে মুসলিম তন্ত্র। ওখানে যে মুসলিম তন্ত্র হয় না তা নয়, মুসলিমদের যে ভাষা সেই দিয়ে কিন্তু ওরা অনেক কিছু, মানে যেটা মানুষের ক্ষতির দ্বারাটা প্রয়োগ করে। মুসলিম তন্ত্রটা কি করে, আমি বলছি আমাদের ন্যাচারাল যে ইয়েটা রয়েছে তন্ত্রের, সেখান থেকে ওটা কোথায় আলাদা, নাকি একই জিনিস, জাস্ট ওদের আলাদা? আমাদের তন্ত্রের আকারটা হচ্ছে, আমরা যে তন্ত্র করে থাকি, আমরা যে তন্ত্র, যে আমরা আগুন জ্বালিয়ে, আমরা দীক্ষার মাধ্যমে আমাদের আমাদের স্পিরিচুয়ালিটি আমরা করে থাকি। স্পিরিট, নিজেদের শরীরকে জাগরণ করি, আমাদের শরীরে কুণ্ডলী জাগরণ। আমাদের শরীরে তুমি জানো যে কতগুলো চক্র আছে, যে চক্রটা মূলাধার থেকে শুরু হয়,
আর যে তোমাকে আমি বলি পঞ্চমুণ্ডী আসন, হুম তুমি পঞ্চমুণ্ডী আসনের গল্প শুনেছ, যে বামাচার আচারে পঞ্চমুণ্ডী আসনে বসলে ওখানে বামদেব পঞ্চমুণ্ডী আসনে বসে তার সাধনা করেছিল। এই যে পঞ্চমুণ্ডী আসন, পঞ্চমুণ্ডী আসনটা কি জিনিস তোর মানে ইচ্ছা হয় না জানতে? পঞ্চমুণ্ডী আসনটা হচ্ছে আমাদের শরীরকে নিয়েই তৈরি। আচ্ছা। পঞ্চমুণ্ডী আসন যেমন ধরো আমাদের মূলাধার চক্র, মূল আধার কোথায় আসছে? মূলাধার, পেছন দিকে যেটা আমাদের শুরু যেখান থেকে শুরু হচ্ছে। একটা জিনিস জানবে, কার মূলাধার চক্র সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল বলতে পারবে? না, কার? হনুমানজির। আচ্ছা। এই মূলাধার চক্রের আগুন লাগিয়েছিল হনুমানজি লেজে, আগুন লাগিয়ে পুরো রাবণের পুরো অঞ্চলটাকে, মানে লঙ্কা পুরো পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মূলাধার চক্র কি যে কোনো মানুষের স্ট্রং হয় ব্রহ্মচর্য থেকে? মূলাধার চক্র এক একটা করে জাগ্রত করতে হয়। তুমিও করতে পারো, যারা সবাই দেখছে আমাদের প্রোগ্রাম তারাও করতে পারে। মূলাধার চক্র যেটা আমি প্রথমে বলি, পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন মানে হচ্ছে আমাদের মূলাধার চক্র। মূলাধার চক্রটাকে কে গাইডেন্স হিসাবে আমরা কার মাথা ইউজ করি বলো তো? বলতে পারবে? ডগের মাথা, মানে কুকুর। ওই কুকুরের মাথা কেন বলো তো? কুকুর হচ্ছে কালভৈরবের বাহন। এছাড়া আমাদের কুকুর হচ্ছে আমাদের প্রোটেকশন, আমাদের প্রোটেকশন দেয়, প্রোটেকশন দিচ্ছে, দ্বার রক্ষী। তারা কাউকে বাড়িতে দুঃখে দেয় না। এবং কুকুর থাকলে বাড়িতে তোমার তুমি জানবে বাস্তু দোষ কেটে যায়। আচ্ছা। কুকুরের অনেক গুণ আছে, কিন্তু আমি তাদের কুকুর বলি না, এখানে বলতে বাধ্য হচ্ছি, আমার বাচ্চা বলি। ওরা সত্যি বাচ্চা। যাই হোক, এরপরে আসছি এবার মূলাধার চক্রের পরে আমাদের আসছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে মূলাধারের ঠিক ওপরে, যেখানে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট স্বাধিষ্ঠান থেকে হয়। সেই তার চিহ্নটা কি বলো তো? নাভির ওখানে কি? নাভির থেকে নিচে। আচ্ছা, ওকে। ওটার চিহ্নটা কি? মানে একটা তো আমি কুকুর বললাম, সিম্বলটা কি? সিম্বলটা জানা নেই। কার মাথা? সাপের মাথা। সাপ কেন উল্লেখ করছি আমি? এই জন্য উল্লেখ করছি, সাপ কিন্তু তার যখন জাল বেছানো থেকে বেরিয়ে এসে মন মোহিনী একসঙ্গে মিলন হয়, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট করে, তখন কিন্তু ওই জায়গাটা জাগ্রত করে। কারণ ওই জন্য ওই জায়গা থেকে সন্তান সম্ভাবনা হয়, ওই জায়গাটাকে ওটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি সাধনায় একটা পার্ট এগিয়ে গেলে। প্রথমে হচ্ছে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে আসছে মণিপুর চক্র। মণিপুর চক্রটা হচ্ছে ঠিক নাভির ওপরে, ওটা আমাদের খাদ্যর অভ্যেস। এই জন্য মণিপুর চক্র থেকে এসছে মণিপূর্ণা চক্র, যেটাকে আমরা বলে থাকি, সেটা খাদ্য কাজ। প্রতীক চিহ্নটা কি যার মাথাটা ব্যবহার করা হয় বলতে পারবে? সেই মাথাটা হচ্ছে শেয়ালের। শেয়াল ক্ষুধার্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, সেই শেয়ালের মাথাটা কিন্তু পঞ্চমুণ্ডী আসনে বসানো হয়। শেয়ালের মাথা, শেয়াল দেখবে যে আগে থেকে আমাদের ব্যাপারটা এসেছিল, উপোস করা হতো। তারপরে আসছে অনাহত চক্র। অনাহত চক্র হচ্ছে আমাদের হার্ট চক্র, যেটাকে আমরা মানে এই হৃদয়, ইমোশনটাকে কন্ট্রোল করা যায় না। প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলোকে ইমোশন বলে। একে অপরে এই যে তন্ত্র সাধনা করতে গেলে এগুলোকে সবাইকে বঞ্চিত করতে হবে। ইমোশনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এই ইমোশন কার মধ্যে সবচেয়ে বেশি আছে? বাঁদর,
এদিক ওদিক ওদিক সেদিক লাফায় মাঙ্কি, যাকে আমরা হনুমানজি বলি। কারণ ওনার এই ব্রহ্মচর্য পালনটা উনি দারুণভাবে করেছেন, এবং উনি এই চক্রগুলোকে এতভাবে সুন্দরভাবে আকারে ধারণ করেছেন, তাই জন্য উনি মূলাধার চক্র দিয়ে পুরো রাবণের রাজত্ব পুরো পুড়িয়ে দিয়েছে। এরপরে আসছি বিশুদ্ধ চক্র। এইটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র, মানে কণ্ঠনালী। এই বিশুদ্ধ চক্র দেখবে যারা স্পিচ পাওয়ার, যারা বক্তৃতা দেয়, যারা নেতারা, যারা কবিতা বলে, তাদের দেখবে বিশুদ্ধ চক্রটা দারুণ পাওয়ারফুল। এই বিশুদ্ধ চক্রকে আমাদের উল্লেখ করা হয়েছে মানুষের মাথা। এখানটা কেটে দাও, পুরো মাথা হয়ে যাবে। এরপরে কি আসছি? অঞ্জনা। এটা হচ্ছে শিব ত্রিনয়ন। এটাকে জাগাও। এইগুলোকে জাগাতে গেলে তোমাকে কি কি করতে হবে? প্রথমে তোমাকে করতে হবে আমাদের মূলাধার চক্রকে আউটবাস করতে হবে। সেটাকে তোমাকে গ্রহণ করতে হবে। সকালবেলা নিঃশ্বাস নেবে, যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে নিঃশ্বাস নেবে, আবার নিঃশ্বাস ত্যাগ করবে। একটা চক্রকে রাত্রিবেলা শোয়ার আগে পর্যন্তকে এইভাবে চক্রগুলোকে তুমি যদি আস্তে আস্তে তুমি যদি পাওয়ার দিতে থাকো, আর তুমি যদি এইগুলোকে অ্যাভয়েড করতে থাকো, মানে আমরা কি করি, এই চক্রের মাধ্যমে আমরা একটা করে সব জিনিসগুলোকে বঞ্চিত করে দিই, পাওয়ারগুলোকে। কারণ আমরা চাই না আমাদের খিদে, কারণ আমরা তপস্যা করব। তপস্যা করতে গেলে মনি ঋষিরা কত জঙ্গলে বসে থাকে, তাদের যদি খিদে পায় তারা কখনো তপস্যা করতে পারবে না। তাদের যদি ভালোবাসা আসে, তাহলে অনাহত চক্র যদি আসে, তাহলে তারা ভালোবাসায় তারা তপস্যা করতে পারবে না। তারা বিশুদ্ধ চক্রকে জাগ্রত করে মন্ত্রের দ্বারা। আমরা বিশুদ্ধ চক্রকে জাগ্রত করি মন্ত্রের দ্বারা। আমাদের বিশুদ্ধ চক্র তো এত, দেখতেই পাচ্ছ আমার গলাটা কতটা পাওয়ারফুল, এত জোরে, কারণ আমার বিশুদ্ধ চক্রটা মারাত্মক পাওয়ারফুল। আমার এইখানে অঞ্জনার চক্রটাও মারাত্মক পাওয়ারফুল। আমি একটা মানুষকে দেখে বলে দিতে পারবো মানুষ কি বলতে চাইছে। থার্ড আই চক্র। আমি এইটাকে জাগিয়েছি অঞ্জনাকে। আমি এখান থেকে না একটা প্রশ্নে আসবো, মানে তন্ত্রের শ্মশান ক্রিয়া কি? যেহেতু আমি জানি তুমি বোধহয় একমাত্র মহিলা, বা আরও কিছু হয়তো খুব সামান্য সংখ্যকই রয়েছে যারা বিগত 20-25 বছর ধরে তারাপীঠ মহাশ্মশানে 20-25 বছর ধরে কোনো মহিলা শ্মশানে ছিল না। তুমি একমাত্র যে কিনা 25 বছর ধরে। এই কথা তুমি যদি বলো, এখন আধুনিকভাবে কেউ ভৈরবী হয়নি আজ পর্যন্ত। ভৈরবী তন্ত্র করা অত ইজি নয়। ভৈরবী তন্ত্র শিখতে গেলে বা করতে গেলে তাকে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে গিয়ে ভৈরবী হতে হবে। কারণ মা এত সহজে কাউকে ভৈরবী দেয় না। তাকে মেরে মেরে বেদ দিয়ে মেরে তৈরি করে নেয়, তৈরি করে গিয়ে তাকে ভৈরবী তন্ত্রর আখ্যা দেয়। কারণ ভৈরবী হওয়া অত সহজ না। যার ভৈরব থাকবে তাকেই ভৈরবী হতে হবে। আমি বেসিক্যালি যে তন্ত্রের শ্মশান ক্রিয়াটা রয়েছে, বা তুমি এত বছর ধরে কাজ করছো, তারাপীঠ মহাশ্মশানেও কাজ করেছো, প্রচুর বছর ধরে কাজ করছো, শ্মশানের যে স্পেশালি রিচুয়ালগুলো রয়েছে তন্ত্রের, সেগুলো আমি জানতে চাইবো প্রথমত। এবং তুমি কি ধরনের কাজগুলো করেছো, এবং তোমার যে ঘটনাগুলোর সম্মুখীন হতে হয়েছে তার জন্য, সেটা যদি কোনো মানে ভয়ের কিছু সম্মুখীন হতে হয়, বা এরকম কিছু যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই না, শুনতে পাই না, যেগুলো আমাদের কাল্পনিক মনে হয়, তোমার নিশ্চয়ই এগুলোর অভিজ্ঞতা হয়েছে, আমি প্রিটি শিওর। দেখো, অভিজ্ঞতা থাকবে না কেন? আজকে 27-28 বছর ধরে আমি তন্ত্রের সাধনাতে লাইনে রয়েছি। প্রতি মাসে যাই তারাপীঠে, তারপরে কামাখ্যাতে, তারপরে আমি যাই মণিকর্ণিকা ঘাটে বেনারসে, যেখানে আমার অঘোর দীক্ষা, অঘোরী হয়েছি আমি। ওখানে অঘোরীর ব্যাপারটা হচ্ছে সবাসনে বসে মরার ওপর বসে আমি আমার কুণ্ডলিনী জাগ্রত করেছি।
আচ্ছা, এই পার্টিকুলার রিচুয়ালটার সময় আমি শুনেছি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয় মানুষ, বিভিন্ন অভিজ্ঞতা। সেটা তুমি কি বলতে পারবে ক্যামেরার সামনে? ক্যামেরার সামনে বলতে গেলে আজ এত কথা আমাদের বলতে নেই, তাও তুমি বলতে চাইছো। তোমাকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে। আমি কবরস্থানের উপর শুয়ে থাকতাম। আমি যখন শুয়ে থাকতাম কবরস্থানের ওপর, যখন বিকেলবেলা যখন মানে আমি রেগে মেগে গিয়ে কবরস্থানটা বালিশ দিয়ে চলে যেতাম, আমার বাড়ির উল্টো দিকে একটা কবরস্থান ছিল, রেগে মেগে কবরস্থানে গিয়ে শুয়ে থাকতাম। আমি যখন সন্ধে হয়ে গেছে, কবরস্থান থেকে যখন আমাকে ওঠাচ্ছে সব কালো কালো লোক, মানুষ, মানে আত্মা, যেটা ঐশ্বরিকভাবে দেখা দেয় না, আমাকে দেখা দিয়েছে, আমি দেখতে পাই তাদের। তার মানে বুঝতে পারছো, আমি যাদের বাই ছোট থেকে আমি যাদের সঙ্গে ওঠা বসা বলতে গেলে, আর আমার সাথে তো আনুষঙ্গিক তারা রয়েইছে, তাদের জিনিসপত্র, মাথা মুন্ডু, হাত পাত, এগুলো নিয়েই আমার কারবার, সেগুলো তো আমার সঙ্গে রয়েছে। আমার ভয় কিসের? তারাই তো আমাকে প্রোটেকশন দেয়, বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রোটেকশন দেয় তারা। আমার তো তাদের তো ভয় পাওয়ার কোনো কথা নেই। শ্মশান ক্রিয়া কি কি ধরনের হয় তুমি এটা একটু আমাকে বলো। শ্মশান ক্রিয়া বলতে গেলে প্রত্যেকটা মানুষ আমার কাছে আসে, বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। সেই সমস্যা সমাধান করাটাই হচ্ছে আমার কাজ। যেমন দেখো, তোমার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করেছে, তখন ক্ষতি করেছে, তার মানে তোমার শত্রু সংখ্যাটা অনেক বেশি, তখন আমার বগলা করতে হবে, বগলাতন্ত্র। বগলাতন্ত্র করার দ্বারা আমি তোমার শত্রুকে পরাজিত করতে পারব। সেই বগলাকে আমার এখানে কাজে লাগাতে হবে, মা বগলাকে। মা বগলা দেবী বগলা রূপে আমার সম্মুখে প্রস্তুত হবে, তাহলেই তো আমার কাজ। তারপরে তার প্রতীক, তারপরে তোমাকে আমি তার ভালো দিকটা দিতে পারবো। আমি ভালো কাজ করি, আমি খারাপ কাজ করি। তুমি এটাও আমাকে ব্যাক অফ দ্য ক্যামেরা বলছিলে যে যদি আমি হয়তো কোনো, অনেক মানুষের তো অনেক ইচ্ছে থাকে যে আমার জন্য একে খারাপ করে দাও, ওটা খারাপ করে দাও, তাহলে আমি এত বছর টিকতে পারতাম না। এবং এটা সত্যি কথা, মানে তুমি বলছিলে যে এত বছর করতে পারতাম না, মায়ের আশীর্বাদ থাকতো না। আজকের দিনে তন্ত্র মানে মানুষ ভেবে নেয় যে শুধু খারাপের জন্য, কিন্তু কিছু মানুষ হয়তো তোমার মতো যারা কিনা শুধু ভালো কাজটার উপরই ফোকাস করে এবং অ্যাকচুয়ালি ভালো করে। এবং আমরা, মানে আমি এটাও তোমাকে বলছিলাম যে আমি এই জিনিসটা বিশ্বাস করি, তুমি না কোনো মানুষের যদি খারাপ করো তাহলে তুমি বেশি দিন নিজেও কাজ করতে পারবে না, যেটা তুমিও সহমত আমার সাথে। এবং অ্যাট দ্য সেম টাইম ভগবান বলেও কিছু একটা জিনিস রয়েছে, যে ওই খারাপটা যার ভগবান রয়েছে না, ভগবান বিদ্যমান। হ্যাঁ, এর সাক্ষী আমাদের প্রহ্লাদ দিয়েছে। প্রহ্লাদ বলেছিল, কোথায় ভগবান নেই বলো তো? যে সব জায়গায়, এখানেও ভগবান আছে, এখানে স্বয়ং আমার ইষ্ট দেবতা রয়েছেন, উনি না থাকলে আমি এখানে বসে প্রোগ্রাম করতে পারতাম না। তুমি আমাকে বলছিলে মানে এইগুলোর সঙ্গে যুক্ত হওয়ার পরেও, যে যদি আজকে তোর সাথে বা আমার সাথে যদি কেউ খারাপ করে বা আমাদের সাথে যদি কেউ খারাপ করে, ভাবি ওই খারাপটা 2 মাসের বা 3 মাসের, তারপর আবার আমাদের সব ঠিক হয়ে যাবে। কারণ তুমি যদি নিজের কারো ক্ষতি না করো, তাহলে তোমার সাথে যে ভগবান রয়েছে সে কখনো ক্ষতি করবে না। আমাদের শরীরে দুজন বাস করে, একটা শয়তান, একটা ভগবান। কারণ আমাদের ভগবান সৃষ্টি করেছে এইভাবে। কিন্তু শয়তান ভগবান না, শয়তান যদি না থাকে, তোমার যদি দৃষ্টি শয়তানের দিকে তৈরি হয়, তোমাকে শয়তান বলবে করি, কর 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 কর, এটা কর, করতেই হবে তোকে। আর তোমার ভগবান বলবে করিস না, করিস না, একবার বলবে করিস না, আর শয়তান বলবে কর কর, বারবার বলবে। তুমি কার কথাটা শুনবে? ভগবানের। করিস, তুমি শয়তানের কথা শুনবে। কারণ তোমাকে তো বারবার যে হিপনোটাইজ করে বলা হচ্ছে কর, তখন তোমাকে করতে বাধ্যই। তুমি যেমন রাস্তা দিয়ে যাচ্ছ, মনে করছো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা সুন্দর মহিলা দেখলে, ইয়াং ছেলে, তুমি তোমার মহিলার প্রতি আকর্ষণ হতেই পারে। মহিলাটা খুব সুন্দর এবং তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে, বন্ধুত্বর আকারে ধারণ করে নিয়েছে এবং তোমার সঙ্গে এত, কিন্তু শয়তান তোমাকে বলল যে খুব ভালো, খুব মনের মানুষ,
তুই কিন্তু একে ভালো রাখবি, তুই কিন্তু একে ভালোবাসবি, কিন্তু তোমার ভেতরকার যে ভগবান সে বললো সরে যা। আমাদের ব্যাকআপ মাইন্ড আছে একটা, সাবকনশিয়াস। ব্যাকআপ মাইন্ড আমি যেটা বলি, সাবকনসিয়াস মাইন্ড, ব্যাকআপ মাইন্ড বলবে তুই সরে যা। তুমি কিন্তু সেই কথাটা শুনবে না, তুমি ওর প্রতি আরও ইনভলভ হয়ে যাবে। তারপরে কি হবে, তুমি ধোঁকা খাবে, তোমার ব্রেকআপ হবে, তোমার মনটা যাবে ভেঙে। তখন তুমি কি করবে, ভৈরবীজিকে ফোন করি, ভৈরবীদি আমার এরকম ব্রেকআপ হয়ে গেছে, ও আমার সঙ্গে একদম কথা বলছে না, ব্লক করে দিয়েছে, এবার আমি কোথায় যাব। এরকম আমার কাছে বহু কল আসে। কারণ ইন জেনারেশন টাইমে এখন ম্যাক্সিমাম কল যেটা হচ্ছে অর্থকরী সমস্যার কল, যাদের অর্থকরী অসুস্থতা, আর 3 নম্বর হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। এই হচ্ছে এখন দুনিয়ায় চলছে। আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে প্রেম ঘটিত ব্যাপারে এই জায়গাগুলো টেক তোমার কি থাকে, যে আমি করব না করব না? কারণ আমি একটা সেন্স থেকে বলছি, দুটো ইন্টেনশন হতে পারে, যে আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে ভালো রাখতে চাই, তাকে বিয়ে করতে চাই, আর একটা যৌনতা বা অন্য কোনো প্রাপ্তির জন্য। তুমি কিভাবে দেখো বিষয়টাকে? আমি প্রথমে তাকে বলি, তার ছবি দেখি, পিকচার, একটা পিকচার দেখলে আমি পুরো বুঝে যাব, ফেস রিডিং দেখলে বুঝে যাব তার মধ্যে কতটা ক্ষমতা আছে তোমাকে ভালোবাসা। ওকে, তুমি আগে দুপক্ষের মানুষকে জাজ করে নাও। দুপক্ষের মানুষকে জাজ করে নেব, দুপক্ষের ছবি দেখে নেব, আর ওর যদি সত্যি, আর এছাড়া দেখে নেব ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস। ওর যদি এই সময় মিলন থাকে, দুজনের ডেট মানে বাচ্চাট যদি মিলন থাকে তাহলে মিলন হবেই। ব্রেকআপ হওয়ার পরেও বিয়ে হয়েছে, এরকম ঘটনা আমি নিজেও করিয়েছি, এবং তাদের সুখে আছে, তারা সুখে আছে, ভালো আছে। এমন ঘটনাও আমার কাছে লাইফে, আমি একটা বিয়ে হয়ে গিয়ে বিয়ে ভেঙে গেছে, তারা ডিভোর্সি, দুজনেই ডিভোর্সি, একটা বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা সত্য থাকাকালীন মেয়েটার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে। তন্ত্রক্রিয়া মানে জানো, তার শরীরে অটোমেটিক সেক্স, অটোমেটিক তার ভেতরকার ভাবনা চিন্তা, তার হাজব্যান্ড থাকাকালীন তার ভেতরে এটা ঢুকে গেছিল, তাই জন্য হাজব্যান্ডের সঙ্গে তার ডিভোর্সটা হয়। সে হাজব্যান্ডকে সুখী করতে পারছিল না মানসিকভাবে। কেন পাচ্ছিল না, তার মধ্যে এই ক্রিয়াকরণ চলছিল। কে করেছে, কেন করেছে, কোথা থেকে করেছে, সে ব্যাকআপ মাইন্ডেই বলো, সবসময় বলতো সে আমাকে যে ইট ইজ নেগেটিভ, একটা নেগেটিভ পার্সন আসছে, আমার ভেতরে একটা নেগেটিভিটি হচ্ছে। আই বললাম হোয়াট ইজ নেগেটিভ, তোমার ভেতরে কি নেগেটিভ আছে? আমি ওর নেগেটিভিটিটাকে বার করলাম, দেখলাম যে ওকে একজন যে করেছে, তারাও হয়তো আমার প্রোগ্রাম দেখে শুনছে, তারা আমারও অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করেওছে। এবং তারা কি করেছে, ওকে একটা পুতুল বানিয়েছিল। এই যে তোমাকে বান মারার কথা বলছিলাম, একটা পুতুল বান হয়, তোমার স্ট্রাকচার দিয়ে একটা পুতুল তৈরি করা হয়। তো তার মধ্যে তোমার চুল নেওয়া হয়, তার মধ্যে তোমার বস্ত্র নেওয়া হয়, তার মধ্যে তোমার নেওয়া হয় তোমার অঙ্গের যে মেয়েদের শরীরে যে মান্থলি যে হয় তার কাপড় নেওয়া হয়, সেই দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়, তাকে জাগরণ করা হয় এবং তাকে জাগ্রত করিয়ে তাকে মন্ত্রের দ্বারা এবং তার ওঠা বসা, এবং সে যদি উঠতে যায় সে একটা পিন ফোটালো, সে বসে পড়বে। সে যদি কাজ করতে যায় কোনো জায়গায় তার দরকার তার নিম্নাঙ্গ পোষণ,
তার নিম্নাঙ্গের প্রসঙ্গে আঘাত মারতে থাকবে। এগুলো হচ্ছে খারাপ ক্রিয়া। আমি খারাপকে ভালো করেছি। আমার রীতি হচ্ছে তন্ত্রের দ্বারা মানুষের খারাপকে ভালো করাটাই হচ্ছে আমার কাজ। এই খারাপকে ভালো করতে গেলে তুমি বুঝতেই পারছো কিছুটা তো আমার শরীরে প্রবেশ করবে এবং আমার মনকে এবং আমার মাইন্ডকে আমার এবং সে গল্পের মাধ্যমে বলি, সে কথাটার মাধ্যমে আমি তাকে সুস্থ করে তার হাজবেন্ডের সঙ্গে আবার হাজবেন্ডকে কাজের মাধ্যমে ভুলিয়ে, তখন হাজবেন্ড রাজিও ছিল না, আবার আমি তার দুজনকে বিয়ে পর্যন্ত দিয়েছি। বাহ। শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে এই কাজটা করেছি, কারণ বলতে গেলে এটা আমি এগেনস্টে গেছি। আমি একটা জীবনে এই একটা সবচেয়ে বড় কাজ করেছিলাম, এগেনস্টে যাওয়া। একটা নর্মাল লাইফ, কিন্তু কেন কি এগেনস্টে গেছিলাম? মহিলাটি কষ্ট পাচ্ছিল, শারীরিক মানসিক দিক দিয়ে কষ্ট পাচ্ছিল, বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে পারছিল না, বাচ্চাটা অবহেলা হচ্ছিল। তখন আমি তার এই দুঃখটা দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য আমি এই কাজটা নিয়েছিলাম। এই কাজটা নেওয়ার ফলে সে আমার যারা এই আমার ওপর যারা তারা বুঝতে পেরেছে যে আমি তাকে ভালো করেছি, তখন তারা আমার ওপর তো ছেড়ে দেবে না। আমাকে কি ছেড়ে দেবে? আমার একটা রোডেশিয়ান যাকে আমি বললাম রাস্তার যে ডগি, আমি তাকে রেখেছিলাম, পেয়েছিলাম। সপ্তমীর দিন পেয়েছিলাম। দুর্গাপুজো, জগদ্ধাত্রীর দুর্গাপুজো হয়, জগদ্ধাত্রীর দুর্গাপুজো 3 বছর আমার কাছে ছিল। আমার ভীষণ ও কথা বলতে পারতো, গাড়িটাকে নিয়ে ড্রাইভিং করার মতো করতে পারতো। এমনি জানবে রোডেশিয়ানদের মধ্যে মারাত্মক ব্রেনি হয় ওরা, ইনটিউশন টাইপ অফ বলছো? ওদের ভীষণ ওরা ব্রেনি হয়। কোন সময় খাবে ঘড়ির দিকে এমনি করে তাকাবে, তাকিয়ে বলবে যে আমার খিদে পেয়েছে। তার এত ভালোবাসা কাতর হয়, তারা চিন্তা করতে পারে। আমি যখন তারাপীঠ মহাশ্মশান থেকে আসতাম, এলে সে আগে আমার দৌড়ে আসতো, বা আমি কোনো চেম্বার থেকে এলে দৌড়ে এসে বলতো আমার জন্য কি এনেছো, ইঙ্গিতে আকারে কথাবার্তায় বুঝিয়ে দিত। আগে আমায় দাও, তারপরে আমার আরেকটা বাচ্চা ছিল সাময়ের, তাকে সরিয়ে দিয়ে ও আগে ভালোবাসাটা আগে নেবে। তুমি চিন্তা করতে পারবে না, ও যখন আমার কাছে আসে তখন খুব অসুস্থ অবস্থায় ওকে আমি পেয়েছি। একটা পায়ের একটা অঙ্গে কেউ ফেলে গেছে বা কেউ কিছু করে গেছে বা কিছু, একটা অঙ্গের পায়ের দিকে ঠিক এই জায়গাটায় না ফুটো করে দিয়েছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সে 4 পায়ে হাঁটতে জানতো না, আমি তাকে 4 পায়ে করেছি। আমি কিছু করি না, আমার দ্বারা আমাকে ভগবান করিয়েছে। মা, তাকে আমি ওকে মা বলে ডাকতাম, মা তুই এদিকে আয় মা। ও আমার অন্তরের সবচেয়ে বড় একটা জায়গা জুড়ে বসেছিল। তখন দেখলো যে একে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে একে মেরে ফেলা যাবে, তাহলে আর উঠতে পারবে না, তাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা। 3 বছর আমার কাছে ছিল। আমি পাগল হয়ে গেছিলাম, বলতে পারো এক প্রকারের পাগল। আমি 2 চাকা চালাচ্ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, চেম্বারে বসছি, দুর্গাপুর টিভি চ্যানেলে বসছি, মনে হচ্ছে যেন আমার কানের কাছে ও আওয়াজ করছে, কথা বলছে। তারপরে আমি এরকম ওর ধরনে আমি অনেকগুলো বাচ্চা, সুন্দরবন থেকে আনা বাচ্চা, ক্যানিং থেকে আনা বাচ্চা, দুর্গাপুর থেকে আনা বাচ্চা, এবং রাস্তায় টালিগঞ্জ থেকে বলো, তারপর আমি যেখানে যেখানে চেম্বার করতাম, দমদম বলো,
তারপরে সব জায়গা থেকে একটা একটা করে বাচ্চা তুলে নিয়ে আসতাম, তুলে নিয়ে এসে তার সেবা করতাম, চান করাতাম, আবার তাকে আবার জায়গায় ফেরত দিয়ে আসতাম। এ তো নয়। তার মানে আমাকে এক টাইপের পাগল বানিয়ে দিয়েছিল। তারপরে যখন আমার চেতনা আস্তে আস্তে গ্রো করলো যে না, আমাকে ওকে ভুলতে হবে, কারণ ও এসেছিল ক্ষণিকের, ও চলে গেছে ক্ষণিকের, আমরাও এসেছি পৃথিবীতে ক্ষণিকের, আবার আমরা চলে যাব। কেউ আমরা এখানে থাকতে আসিনি। আমাদের ভগবান সব কিছু দিয়েছে। কি অদ্ভুত না? ভগবান আমাদের কি দেয়নি বলো তো? আমাদের রূপ, যৌবন, আনন্দ, কত চোখের সামনে, এখন তো কত ইলেকট্রনিক্স, এখন আমরা অনেক কিছু জানতে পারছি। ভগবান আমাদের সব কিছু বোঝাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু বলছে তো রাস্তা তো আসছে, সামনেই তো রাস্তা, তুই তো অন্ধকারে চলে যাবি, আত্মা বিসর্জন হয়ে যাবে। দিদি, আমি পার্টিকুলার কয়েকটা মানে শ্মশান ক্রিয়া সম্পর্কে জানতে চাইবো। যেমন তুমি একটা বগলার উল্লেখ করলে, আর কি কি ধরনের কাজ শ্মশান ক্রিয়া তুমি করে থাকো? দেখো, এর এর কাজটা করেছিলাম আমি, যেহেতু ওর কে মারণ ক্রিয়ার মতো করে দিয়েছিল বলে। মারণ ক্রিয়া কাজ করতে গেলে আমাদের ধূমাবতীকে লাগে মারণ ক্রিয়া, তাই ধূমাবতীর কাজটা করতে হয়েছিল। সবই দশমহাবিদ্যার। কালী, তারা, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, এদের নিতে হবে, কারণ এই কাজ থেকে ওকে মুক্তি দেওয়ার জন্য আমাকে ধূমাবতীকে আনতে হয়েছে। শ্মশান ক্রিয়া, ওকেও শ্মশানে এনে পাট ওর মতোই আমাকে আরেকটা পুতুল বানাতে হয়েছিল। সেই পুতুলকে আমাকে কাটতে হয়েছিল, সে কেটে 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 আগুনে জ্বালিয়েছি। ঠিক ওরা যেমনভাবে করেছিল আমিও ঠিক সেমনিভাবে করেছি। না করলে তো একটা জিনিস আছে জানো তো, নেগেটিভকে মারতে গেলে তোমাকে নেগেটিভ হতে হবে। তোমাকে পজিটিভ বলেছিল, হ্যাঁ, লোহায় লোহাকে কাটতে হবে, তোমাকে নেগেটিভ হতে হবে। তখন তোমাকে চিন্তা করতে হবে না, কারণ তার জীবনপণ, তাকে আমাকে বাঁচাতে হবে। আমার নিজের জীবনটাকে নিয়ে বিসর্জন, আমার জীবনে যা আসবে আসবে। আগুনের কাজ করছি, আগুনের এক ফোঁটা ছিটাটাও আমার গায়ে আসবে, কারণ আমি এমন কাজ করেছি মানুষের, যে যাকে বলা যায় তার ক্যান্সারের রোগী, মহামৃত্যুঞ্জয়, শিবের কাজ, শক্তি, শিব শক্তি। মহামৃত্যুঞ্জয় কাজটা হচ্ছে একদিনের নয়। আমি জোগাড় করেছিলাম আরও 7 জনকে, মানে আমরা রাউন্ডভাবে এইভাবে যজ্ঞটা চালিয়ে গেছি 7 দিন। হ্যাঁ, বাঁচাতে পেরেছি, তার আয়ুটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি। তে 1 মাসে মরে যেত, সে 6 বছরে মারা যায়। তার মৃত্যুটা হলো, কিন্তু ক্যান্সার থেকে হলো না, ক্যান্সার থেকে সুস্থ হয়ে গিয়ে মারা গেল, আয়ুটাকে বাড়ানো গেল। এইটুকু কাজ, এইটুকু তার অন্তত সেই কাজে ভদ্রলোক অন্তত দেখা গেছে, সেই কাজে ভদ্রলোক অন্তত 6 বছর সে সুস্থ ছিল এবং 6 বছর তার দ্বারা উপকৃত হয়েছিল। কিন্তু আমার দ্বারা কিছু করেনি, কিন্তু আমার গায়ে কি আগুনের ছিটা লাগেনি? লেগেছিল। সব কিছু। একটা জিনিস জানবে, নিউটনের 3rd ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তুমি যেমন করবে তেমন ভরবে, তোমাকে কেউ ছেড়ে দেবে না। তুমি রাস্তা দিয়ে গেলেও তোমাকে কেউ পথ খুলে দেবে না, পথটা তোমাকে পার করতে হবে। আমাদের 4টে রাস্তা, আমি সবাইকে বলি আমাদের 4টে রাস্তা, কিন্তু আলাদা আরও 2টো রাস্তা আছে। সেই 2টো রাস্তা খুঁজে বার করো কোথায় আছে। তোমার যদি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্রবল হয়, 5 ইন্দ্রিয়, তুমি রাস্তা খুঁজে পাবেই পাবে, দেখতে পাবে কোথায় এই জিনিস আছে। কারণ আমার জীবনের ঘটনা, আমি নিজেকে প্রত্যেকটা মুহূর্তে, আমি যখন রাত্রিবেলা শুতে যাই,
মানে শুই তো না, রাত্রিবেলা আমার সাধনার জগৎ, রাত্রিবেলা আমি নিজেকে স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কাজ করি, আমার নিজের শক্তি ঊর্জাটাকে বাড়াই। কারণ এটাকে যদি না বাড়াতে পারি তাহলে তো আমি ওপরে যেতে পারবো না। আমাকে আমাকে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করতে হবে। আমার কাজ, আমার মুখ্য লাভ হচ্ছে আমার উদ্দেশ্য। আমার এই উদ্দেশ্যটাকে আমার সফল করবার জন্য আমি জীবনে সব কিছু করতে পারি মুখ্য লাভের জন্য। তুমি চিন্তা করো, আমি এই বয়সে আমার 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট। কোথায় না কোথায় আছে রামেশ্বরম, খুঁজে বার করেছি। কোথায় না কোথায় আছে শ্রীশাইলাম, খুঁজে বার করেছি। কোথায় ভীমাশঙ্কর, কোথায় ওঙ্কারেশ্বর, কোথায় মহাকাল। কিন্তু প্রত্যেকটা দেবদেবী মানে মহাদেব আমাকে ভীষণ, আমার নিজের হাতে মহাদেব বাস করে। আমি তো বলি আমার মহাদেব এই উমানন্দ হিসাবে পায়েস ভোগ নিবেদন করলো, আমি খেলাম সোমবার দিন। সত্যি আমার আনন্দই আনন্দ। মানে ঈশ্বরের কাছে আমি যদি পড়ে থাকতে পারি, মানে আমার যে জায়গাটা, তার ভীমাশঙ্কর আমাকে কিভাবে যে আনন্দ দিয়েছে তুমি চিন্তা করতে পারবে না। ভীমাশঙ্করের মন্দিরে আমি 3টে পাথর নিয়েছিলাম। পাথরটা নেওয়ার পরে আমি বললাম এই পাথরটা আমি আমার বাড়িতে রাখবো, পুজো করব, ভীমাশঙ্কর রূপে পুজো করব। এবার আমি কি করলাম, তখন আমি ওনার একজন ছিলেন ওখানে, ওনাকে বললাম এই 3টে তিলক কেটে দিন, আমি এটা নিয়ে যাও। তখন উনি বললেন খবরদার না, এটা তুমি নিও না, যেখানকার জিনিস সেখানে রেখে দাও, তোমায় কিন্তু ফেরত দিতে আসতে হবে। উনি কিন্তু বিরাট সাংঘাতিক রাগী মানুষ, উনি তোমাকে ছাড়বে না। হয়তো তুমি আজকে নিয়ে গেলে কালকে তোমাকে বলবে চল ওটা ফেরত দিয়ে যা। মানে যেখানকার জিনিস, আমি তখন মনে মনে ভাবলাম সত্যিই তো, যেখানকার জিনিস সেখানেই মানায়। ও কি আর আমার ওতে শ্মশানে মানাবে না। যেখানকার জিনিস সেখানে থাকলেই ভালো। এখানে আসবে, সবাই দেখবে, আনন্দ উপভোগ করবে, তার অস্তিত্ব সেখানে। দিদি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। মানে তুমি, এটা একটা মিক্স এপিসোড হলো, তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করলে, আমরা কিছুটা বান মারা, তান্ত্রিক রিচুয়ালস, এই ব্যাপারগুলোতে একটু জানতে পারলাম, এবং তোমার কাজের ব্যাপারেও জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। আমরা শীঘ্রই আরও হয়তো একটা এপিসোড করব যেখানে তোমরা মানে তোমার শ্মশান ক্রিয়ার অনুভূতি, কিছু ভয়ঙ্কর অনুভূতি যেগুলো তোমার দীর্ঘ 25 বছরের জীবনে তুমি অনুভব করেছো, সেটা নিয়ে আমরা রিসেন্টলি আর একটা এপিসোড করব যেখানে আমরা সেই কাহিনীগুলো শুনতে পারবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। নমস্কার।